শুরু হচ্ছে আমৃত্যু ভালোবাসি তোকে সিজন 4 পর্ব 1। আজ দীর্ঘ অপেক্ষার অবসান হলো। খান বাড়ির বিশাল আগুনের আজ যেন খুশির ঢল নেমেছে। বাড়ির প্রতিটা কোণ থেকে যেন আনন্দের সুর ভেসে আসছে, কারণ আজ মাহাদেবা খান মেঘের কোলে আলো করে এই পৃথিবীতে এসেছে ফৌজিয়া খান আহিয়া, আবির আর মেঘের প্রথম সন্তান। আহমেদ খান থেকে শুরু করে বাড়ির ছোট বড় সকল সদস্যের মুখে যেন আজ হাসির ঝিলিক। আবিরের প্রথম সন্তান হওয়ায় আনন্দ, আর তার নানা নানি হওয়ার আর দাদা দাদি হয়েছে, আর তানভীর মামা হওয়ার উত্তেজনায় তানভীর পুরো এলাকায় মিষ্টি বন্যা বয়ে দিয়েছে। আত্মীয় স্বজনে একে একে ভিড় করছে নতুন অতিথিকে এক নজর দেখার জন্য। সবার চোখে মুখে আশীর্বাদের ছাপ। হাসপাতালে সেই দিনগুলো ছিল বেশ উদ্বেগের। খানবাড়ি এই হাসিখুশি পরিবেশের মাঝে বন্যা মেঘের চিন্তায় সারাক্ষণ অস্থির ছিল। মেঘের বেবি হওয়ার আগ পর্যন্ত যতটা সম্ভব সে হাসপাতালে মেঘের পাশে ছিল, আর বাকিটা সময় ছিল আবির। নিজের খাওয়া দাওয়া আর ঘুমের কথা এক প্রকার ভুলে গিয়েছিল সে। মেঘের এই কঠিন সময়ে আবির যেভাবে সেবা করেছে তাতে বাড়ির সবাই অবাক হয়ে তাকিয়ে থেকেছে। আবির যেন নিজের যত্নের কথা ভুলে মেঘের সেবায় নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছে। অবশেষে যখন নার্স এসে জানালো তাদের কোল আলো করে এক রাজকন্যা এসেছে, তখন আবির যেন নিজের মতোই ছিল না। প্রচণ্ড খুশি আর আবেগে চিৎকার করে বলেছিল, আমি বাবা হয়েছি, আমার ছোট আইয়া এসেছে। এবং নার্স যখন আইয়াকে প্রথমবার আবিরকে কোলে দিল তখন আবির হাত দুটো কাঁপছিল। অতটুকু একটা প্রাণ, তুলতুলে নরম গাল। আবির মনে হলো দুনিয়ার সব সুখ তোর দুই হাতের মুঠোয় চলে এসেছে। সে আলতো করে আয়ার কপালে চুমু খেয়ে মেঘের কেবিনের দিকে পা বাড়ালো, বেচারা সব শরম লজ্জা মাথা খেয়ে। হাসপাতালের করিডোরে নিচে উঠেছিল, তার সেই পাগলামি থেকে নার্স থেকে শুরু করে উপস্থিত সবাই হেসে কুটি কুটি। আয়াকে কোলে নিয়ে আবির যখন মেঘের পাশে বসলো তখন দুজনের চোখে ছিল তৃপ্তির অশ্রু। আবির আলতো করে আহিয়ার কপালের চুমু এবং সাথে মেঘকে আলতো করে চুমু খেলো। তারপর মেঘের কানের কাছে ফিসফিস করে বলল, দেখো মেঘ, ঠিক তোর মতোই সুন্দর হয়েছে আমাদের আরিয়া। মেঘ আবিরের কথা শুনে আলতো করে হাসলো। সে তার পরিশ্রান্ত হাতটা বাড়িয়ে আবিরের হাতে রাখলো। পুরো কেবিন জুড়ে তখন এক অদ্ভুত প্রশান্তি। বাইরে তখনও তানভীরের মিষ্টি বিলানোর হাঁক ডাক শোনা যাচ্ছে। খানবাড়ির প্রতিটা সদস্য যেন এক নতুন প্রাণের আগমনে নিজেদের নতুন করে গুছিয়ে পেল। এভাবেই এক আনন্দঘন মুহূর্তে হাসপাতালে সে উৎকণ্ঠা আর ছোটাছুটির পর আজ মেঘ আর আহিয়াকে নিয়ে পাশে ফিরল আবির। খানবাড়ির সদর দরজা আজ রঙিন ফুলে সাজানো হয়েছে। মেঘের কোল জুড়ে পরম শান্তিতে ঘুমাচ্ছে এক ফালিশ চাঁদের মতো আহিয়া। বাড়ির সিঁড়িতে পা রাখতেই বড়দের আশীর্বাদের হাত মেঘ আর বাচ্চার মাথায় উপচে পড়ল। আবির যেন আজও সেই হাসপাতালের ঘর থেকে বের হতে পারেনি। মেঘকে সাবধানে রুমে পৌঁছে দিয়ে সে আহিয়াকে নিজের কোলে তুলে নিল। মেঘ ক্লান্ত শরীর নিয়ে এই বিছানায় হেলান দিয়ে দেখছিল আবির কিভাবে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে তাদের মেয়ের দিকে। আবিরের চোখ মুখে এক অদ্ভুত প্রশান্তি, যেন পৃথিবীর সব ধন সম্পদ সে আজ এই ছোট্ট প্রাণীর মাঝে খুঁজে পেয়েছে। মেঘ হেসে বলল, আইয়া রাব্বু, আপনি কি সারাদিন এভাবে তাকিয়ে থাকবেন? একটু ফ্রেশ হয়ে আসেন, ভালো লাগবে। আবির আইয়ার ছোট্ট আঙুলটা নিজের হাতের তালুতে ফিসফিস করে বলল, তাকিয়ে থাকলে যদি দিন শেষ হয়ে যায় তবে তাই যেন হয় মেঘ। আমার বিশ্বাসই হচ্ছে না ও এখন আমাদের মাঝে, ও আমাদের আহিয়া। কিছুক্ষণ পরই বাড়িতে শোরগোল শোনা গেল। তাদের ফুপু বাড়িতে এসেছে, সবাই আসছে। রাকিব, জান্নাত, রিয়া আর তাদের ছোট ছেলে রিহান এসেছে। রাকিব দরজায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, কি আবির, আমাদের জন্য কি আর জায়গা হবে এই ঘরে, নাকি রাজকন্যাকে নিয়ে একাই সব আনন্দ করবি? রাকিবের কথা শুনে আবির হাসি মুখে উঠে দাঁড়ালো। রাকিব আর রিয়া দ্রুত মেঘের পাশে গিয়ে বসলো আহিয়াকে দেখার জন্য। ছোট রিয়ান তার বাবার হাত ধরে কৌতূহলের চোখে তাকিয়ে আছে সে ছোট্ট পুতুলের মতো শিশুটির দিকে। রিয়া আহিয়াকে কোলে নিয়ে বলল, মাশাআল্লাহ মেঘ, ও তো একদম তোর প্রতিচ্ছবি হয়েছে রে, কি মায়াবী মুখ। এভাবে তারা বেশ কিছু সময় মেঘের রুমে আহিয়াকে নিয়ে বসেছিল। কিছুক্ষণ পর সবাই মেঘকে রেস্ট নিতে বলে নিচে চলে আসলো। আনন্দ ফুর্তি করে সবাই বাসায় চলে গেল। খানবাড়িতে এক সাজসজ্জায় ভরপুর। কেক থেকে শুরু করে
ছাদ পর্যন্ত রঙিন আলো আর সাদা গাঁদা ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। আজ ফৌজিয়া খান আইয়ার নাম রাখার অনুষ্ঠান। সকাল থেকে বাবুর্চিরা বাড়ির পেছনের আঙিনায় বড় বড় ডেকচিতে রান্না জড়িয়েছে, যার সুবাসে পুরো এলাকা মোমো করছে। সকাল 10টা বাজতে আত্মীয় স্বজন বাড়ি ভরে উঠল। মিমার বন্যা দুজন মিলে মেঘকে সাহায্য করছে কচিকাজ করতে। আজ মেঘকে একটা মফ কালারের জামদানি শাড়িতে খুব মায়াবী লাগছে, তবে সবার আকর্ষণ এখন বিছানায় শুয়ে থাকা ওই ছোট্ট পরীর দিকে। আইয়াকে আজ দুধ সাদা রঙের একটা ছোট্ট ফ্রক পরানো হয়েছে, মাথায় একটা হালকা গোলাপি ব্যান্ড ও যেন এক টুকরো মেঘের মাঝে লুকিয়ে থাকা চাঁদ। দাদাজান আলী আহমেদ খান ড্রয়িং রুমেও সবাইকে তদারকি করছে। কিছুক্ষণ পরই সবার নিচে জোর হলো নাম ঘোষণার পালায়। এবার মৌলভী খান সাহেব প্রথমে পড়লেন। তার সব শেষে আবির সবার উদ্দেশ্যে বেশ গর্বের সাথে সামনে এসে ঘোষণা করলো, আমার মেয়ের নাম হবে আইয়া, যার অর্থ বিজয়ী আর সুন্দর জীবন, এবং তার পুরো নাম হলো ফৌজিয়া খান আইয়া। উপস্থিত সবাই মাশাআল্লাহ বলে উঠল। সবাই এখন খাবার টেবিলে ব্যস্ত। তখন রিহান চুপি চুপি মেঘের রুমে ঢুকলো। আইয়া তখন একা বিছানায় হাত পা ছুঁড়েছিল। রিহানের পাশে গিয়ে বসলো। আইয়া হঠাৎ রিহানের আঙুলটা শক্ত করে খামচে দিল। রিহানের মুখে তখন হাসি। বাড়ি তখন উৎসবের গান বাজছে। খান বাড়িতে খুশির ঝড়। সময় কার জন্য থেমে থাকে না। ঘড়ির কাঁটা আর ক্যালেন্ডার পাতা যেন পালা দিয়ে দৌড়াচ্ছে। দেখতে দেখতে দিন, সপ্তাহ আর মাস পেরিয়ে আইয়ার বয়স এখন 3 বছর। খানবাড়ি সেই ছোট্ট নবজাতকটি এখন সারা বাড়ি মাথায় করে রাখা এক চঞ্চল রাজকন্যা। পুরো বাড়ি এখন আইয়ার আধো আধো বই আর তার পায়ের নুপুরে শব্দে মুখরিত থাকে। আইয়া এখন আর সে আগের মতো বিছানায় শুয়ে থাকা ছোট্টটি নেই। সে এখন সারা বাড়ি টোটো করে ঘুরে বেড়ায়। কখনো সে রান্নাঘরে গিয়ে মিমের আঁচল ধরে টান দেয়, কখনো দাদাজানের চশমা নিয়ে লুকিয়ে ফেলে। বাড়ির সবাইকে নিজের পুতুলের মতো আঙুলের ডগায় নাচিয়ে রাখে। তবে একটা বিষয় সবার নজর কাড়ে, আর তা হলো আইয়ার সব আবদার, সব নালিশ আর সব আবদার যেন ওই দুজনের গিয়ে। সে হলো তার জন্মদাতা বাবা আবির আর মা মেঘ। মেয়ের জন্মের পর থেকে আবিরের জীবনটাই বদলে গেছে। অফিসের হাজারো কাজ, মিটিং আর ফাইলের পাহাড় সব ফেলে আবিরের এখন প্রধান কাজ হচ্ছে মা ও মেয়েকে সঙ্গ দেওয়া। অফিস থেকে ফিরে এক মুহূর্তের জন্য আইয়াকে কোল থেকে নামাতে চায় না। আইয়াও তার বাবার গলার টাই ধরে ঝুলে থাকতে ভালোবাসে। সেদিন ছিল তপ্ত এক দুপুর। বাইরে সূর্যের প্রখর তাপ, আর ঘরের ভেতর চলছে এক অন্যরকম যুদ্ধ। 3 বছরের আইয়া আজ ভীষণ জেদ করছে। সে আইসক্রিম খাবে মানে খাবে, কিন্তু সমস্যা হলো গত 2 দিন ধরে আইয়ার হালকা ঠান্ডা লেগেছে, মাঝে মধ্যে খুসখুস করে কাশি হচ্ছে। মা হিসেবে মেঘ অনেক বেশি সচেতন। সে আইয়াকে সব জানিয়ে দিয়েছে, আজ কোনো আইসক্রিম নয়। ব্যাস, এতেই শুরু হলো মেঘ মল্লার। আইয়া ড্রয়িং রুমে বিশাল সোফায় বসে ছোট ছোট পা দুলিয়ে গাল ফুলিয়ে বসে আছে। তার অভিমানী মুখটা দেখে মনে হচ্ছে যেন পুরো পৃথিবীর দুঃখ তার ওপর ভর করছে। মেঘ রান্নাঘর থেকে বারবার তাকাচ্ছে, কিন্তু মন শক্ত করে আছে। আয়া 2 চোখ পেয়ে টপ টপ করে নোনার জল গড়িয়ে পড়ছে, কিন্তু সে মুখ ফুটে কিচ্ছু বলছে না, কেবল নিঃশব্দে কেঁদে নিজের প্রতিবাদ জানাচ্ছে। ঠিক সেই মুহূর্তে কলিং বেলটা বেজে উঠলো। আদি বাসায় ফিরল। আদি যে মেঘের সম্পর্কের দিক থেকে আইয়ার মামা, আবার আবির দিক থেকে কাকার মতো। আদি বাসায় ঢুকতেই ব্যাগটা সোফার এক পাশে ছুঁড়ে ফেলে দেখলো আইয়া করুণ দশা। আইয়ার এই ভেজে টলটলে চোখগুলো দেখা মাত্র আদির বুকের ভেতরটা কেমন জানি খচখচ করে উঠল। সে সহ্য করতে পারে না এই ছোট্ট মেয়ের চোখের জল। সে জুতো না খুলে কার্পেটে হাঁটু গেড়ে আইয়ার সামনে বসলো। তার কণ্ঠস্বর ঝরে পড়লো অসীম মমতা। কি হয়েছে আমার রাজকন্যা? কে বকেছে তোমাকে? না বলো, আজ তোর খবর আছে। আইয়া ফুপিয়ে উঠে মেঘের দিকে আঙুল দেখালো। আরে মুচকি আসলো। সে জানতো আইসক্রিম হবে মূল কারণ। সে নিজের পকেট থেকে খুব সাবধানে একটা রঙিন কাগজ মোড়ানো চকলেট বের করলো, যেন এক জাদুকর তার ঝুলি থেকে সেরা উপহারটা বের করেছে। এই নাও আইয়া, আগে চকলেটটা খাও। আইসক্রিম খেতে গেলে তো গলা আরো ব্যথা করবে, তখন তো তুমি কথা বলতে পারবে না। এই চকলেটটা কিন্তু আইসক্রিমের চেয়েও বেশি মিষ্টি। আইয়ার চোখে জল মুছে চকলেটের দিকে তাকিয়ে
তার সে আধো স্বরে বলল, তুমি আমায় আইসক্রিম দেবে না আদি? আদি এবার শব্দ করে হাসলো। আয়ার নাকটা আলতো করে টিপে দিয়ে বলল, এখন না মা, যখন তুমি একদম সুস্থ হয়ে যাবে তখন আমি নিজে তোমাকে শহরের সবচেয়ে বড় আইসক্রিম পার্লারে নিয়ে যাব, প্রমিস। এখন চকলেট খেয়ে নাও, লক্ষ্মী মেয়ে হয়ে থাকো তো। দেখি আমার সোনামার হাসিটা। আইয়া চকলেটটা হাতে নিয়ে আদির হাতটা তার দুই হাত দিয়ে শক্ত করে ধরলো। তার অবচমটা যেন জানে মা বাবা হয়তো কিছুদিন কড়া করে বকবে, কিন্তু এই বাড়ির প্রতিটা লোক তাকে কখনো নিরাশ করবে না। এদিকে আদির উপস্থিতিতেই আইয়ার সব ভয় আর অভিমান মুহূর্তে উধাও। ওদিকে রান্নাঘরের আড়াল থেকে মেঘ আর মিম এই পুরো দৃশ্যটা উপভোগ করছিল। মিম মেঘের কাঁধে হাত রেখে হাসতে হাসতে বলতে লাগলো, দেখলে আপু, তুমি আর ভাইয়া হাজার চেষ্টা করেও যা পারলে না, আদি সেটা 1 মিনিটে করে ফেললো। তুমি মানা করছিলে বলে ও আইসক্রিমটা দেয়নি ঠিকই, কিন্তু চকলেট দিয়ে কেমন জাদুর মতো আয়ার কান্না থামিয়ে দিল। মেঘ একটা দীর্ঘশ্বাস ফেলে হাসলো। সে মনে মনে ভাবলো, আয়া সত্যি ভাগ্যবতী, তাকে আগলে রাখার জন্য কতগুলো মানুষ ছায়ার মতো পাশে আছে। বিকেলের হালকা রোদে খানবাড়ির ড্রয়িং রুম তখন আহিয়া আর আদির খুঁজুটির শব্দে প্রতিধ্বনি হচ্ছে। খানবাড়িতে এখন সকাল হয় আয়ের আধো ডাক শুনে, আর রাত হয়তো দুষ্টুমি সামলাতে সামলাতে। আয়ের বয়স এখন 4 বছর। এই 4 বছরে সে বাড়ির প্রতিটি মানুষকে নিজের আঙুলের টবে নাচাতে শিখে গেছে। সে এখন আর সে ছোট্ট বাচ্চাকে নেই যে যা বলে হবে তাই শুনবে। এখন তার নিজের আলাদা জগৎ, নিজের আলাদা বায়না। সকালবেলা ড্রয়িং রুমে যখন দাদাজান আলী আহমেদ খান খবরের কাগজ পড়তে বসেন, আইয়া চুপি চুপি পেছন থেকে এসে তার চশমাটা টেনে নিয়ে দৌড় দেয়। দাদাজান তখন কৃত্রিম রাগ দেখিয়ে বলে, দাঁড়া, আজ তোকে ধরছি। আমার চশমা ছাড়া তো আমি আজ দুনিয়া অন্ধকার দেখছি। আয়া তখন সোফায় আর লুকিয়ে খিলখিল করে হাসে। দাদাজান তখন খবরের কাগজ ফেলে নাতনির সাথে চোর পুলিশ খেলায় মেতে ওঠে। আয়ার সবচেয়ে প্রিয় জায়গা হলো রান্নাঘর। মিম আর বন্ধ যখন দুপুরে রান্নায় ব্যস্ত থাকে, আয়া তখন একটা ছোট্ট পিড়ি দিয়ে তাদের পাশে গিয়ে বসে। সে গম্ভীর মুখে বলে, আজ আমি রান্না করব। মেঘ বলছে আমি বড় হয়ে গেছি। মিম তখন 1 ডলা আটা ওর হাতে দিয়ে বলে, ঠিক আছে রাজকুমারী, তুমি এটা দিয়ে পরোটা বানাও তো দেখি। আয়া তখন সারা মুখে আটা মেখে এমন এক কাণ্ড করেছে দেখে মেঘ হেসে থেকে পারে না। মেঘ মাঝে মাঝে একটু কড়া শাসন করতে চায়, কিন্তু যেই না সে আয়ার বকতে চাই অমনি কোত্থেকে আবির আর আদি হাজির হয়েছে। আবির তো মেয়ের 1 ফোঁটা চোখের জল সইতে পারে না। সে মেঘকে শুনিয়ে শুনিয়ে বলে, আয়া কি এমনি এমনি জেদ করছে? নিশ্চয়ই ওর কোনো কষ্ট হয়েছে। মা হয়ে তুমি এটা বুঝলে না মেঘ? মেঘ তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ, সব দোষ আমার। তোমরা তো ওকে মাথায় তুলে রেখেছ, বড় হলে দেখবে কেমন জ্বালানি জ্বালাই। আদি তো আয়ার জন্য পাগল। অফিস থেকে ফেরার পথে সে প্রতিদিন আয়ার জন্য নতুন নতুন খেলনা আর চকলেট নিয়ে আসবে। আয়াও জানে আদির পকেট সাবার করার উপায় কি। সে আদির গলায় জড়িয়ে ধরে এমনভাবে মামা কাকা বলে ডাক দেয় যে আদি তখন দুনিয়ার সব সুখ আয়ার পায়ের কাছে এনে দিতে রাজি থাকে। খানবাড়ির এই হাসি খুশি পরিবেশের মাঝে আয়া বড় হচ্ছে এক মুক্ত পাখির মতো। কারোর কোনো চিন্তা নেই, নেই কোনো ভবিষ্যৎ পরিকল্পনা। শুধু চায় তাদের এই ছোট্ট হুড়পড়িটা যেন এইভাবে সারা জীবন হাসি খুশি থাকে। বাড়ির প্রতিটি ইটে, প্রতিটা কোণে যেন আয়ের অস্তিত্ব মিশে গেছে। তাকে ছেড়ে এই বাড়িটা এখন স্রেফ একটা দালান মাত্র।